আইলো আইলো রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পহেলা বৈশাখ উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলায় নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসমিয়া নাজিবা। রাত পোহালেই পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। সম্রাট আকবর তার শাসনামলে খাজনা আদায়ের সুবিধার্থে যে বর্ষপঞ্জিকার প্রবর্তন করেছিলেন, কালের বিবর্তনে আজ তা বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আর শুধু বাঙালিরাই নয়, আমাদের এই দেশের পার্বত্য অঞ্চলে যেসব মানুষ রয়েছেন তারাও কিন্তু আলাদাভাবে তাদের বর্ষবরণের উদযাপন করেন অন্যরকমভাবে বৈশাখী নামে। আমাদের সেই আয়োজন এবং আমাদের বর্ষবরণের আয়োজন সব নিয়ে নিউজ 24 এর এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আজকে অতিথি হয়ে রয়েছেন, প্রথমে পরিচয় করে দিতে চাই আমাদের সবার পছন্দের বাউল শিল্পী শফি মণ্ডল, এবং আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সৌমিত্র শেখর। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। প্রথমেই যেটা বলছিলাম আসলে যে সর্বজনীন একটি রূপ পেয়েছে বাংলাদেশের এই যেই আমাদের বর্ষবরণের অনুষ্ঠানটি, সেই সাথে একটা সব মিলিয়ে এইবারের আয়োজনে একটা অন্য ধরনের একটা আমরা চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি। যে এবারের যে প্রতিপাদ্য, শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যের কি কারণ, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এটি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে যে মঙ্গল শোভাযাত্রা হয়, এই মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেক বছর একটা করে আমাদের প্রতিপাদ্য ঠিক করা হয়। সেই প্রতিপাদ্যের কথা আপনি বলছেন। মস্তক তুলিতে যাওয়া অনন্ত আকাশে, এই যে কবিগুরুর বাণী ধরা হয়েছিল, নির্বাচন করা হয়েছিল, তখন এটা আসলে সিদ্ধান্ত হয় একটু আগে থেকে, হ্যাঁ 1 মাস বা আরেকটু আগে থেকে ভাবতে থাকে, ভাবার পরিপ্রেক্ষিতে এটা হতে থাকে। এমনকি এইটি আরও একটু আগে থেকেই আসলে হচ্ছিল। আপনি ভাবতে পারেন যে গত 6 মাস 7 মাস আগে থেকে আমাদের জাতীয় যে সংকটগুলো হয়েছিল, বিশেষ করে আমরা জানি যে আমাদের চারিদিকে যারা ধর্মান্ধ, যারা গণতন্ত্র বিরোধী, যারা জাতীয় সংহতি বিরোধী, তাদের যে উত্থান অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছিল, এইটিকে সামনে রেখে সাধারণ মানুষের মনে একটা শক্তি জাগ্রত করবার জন্যে এই যে প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছে। মানে বাঙালির একটা সর্বজনীন যে উৎসবটা, সেখানে একটা মূল প্রতিপাদ্য হিসেবে যে অসাম্প্রদায়িকতার একটা চেতনা। এবং আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো যে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা না করা নিয়ে আপনি কাগজে, আমাদের মিডিয়াগুলোতে বিভিন্ন জনের নানা রকমের মন্তব্য পাবেন। এইটি একটি সর্বজনীন সবার অংশগ্রহণের একটি ব্যাপার। আপনি জানেন যে বাংলাদেশ সরকার বৈশাখী ভাতা চালু করেছেন, এবং যারা কর্মচারী কর্মকর্তা সরকারি, তাদেরকে দেওয়া হচ্ছে। সেই অনুসরণ করে বেসরকারি পর্যায়েও বহু প্রতিষ্ঠান আজকে এই বৈশাখী ভাতা দিচ্ছেন। তার মানে হলো বৈশাখী যে উৎসব, এটি যেন পালন করা হয়। আর এই পালন করবার সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করাটাও খুব জরুরি একটা ব্যাপার। আপনি এটা জানেন যে মঙ্গল শোভাযাত্রা যেটা শুরু হয়েছিল প্রথমে, সেটা যশোর থেকে প্রথমে শুরু হলেও পরবর্তীকালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে 89 সাল থেকে এটা হয়েছে। এটার পেছনে রাজনৈতিক যে ওই সময়ের স্থবিরতা ইত্যাদি কাজ করেছে। কিন্তু আজকে যে কথা আমি বলতে চাই, এটা হলো মঙ্গল শোভাযাত্রা কিন্তু এখন সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে হচ্ছে, এবং এটি দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে, ব্যাপক হচ্ছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে, ঢাকার বাইরে হচ্ছে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় তো আছেই। ধরুন একটি অঞ্চলে খুলনাতে, একটি অঞ্চলে বরিশালে, একটি অঞ্চলে ময়মনসিংহে, তারাও মঙ্গল শোভাযাত্রা করছে। বিভাগীয় শহরের বাইরেও কিন্তু প্রত্যেকটা মফস্বল এলাকাতেও এটা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই আসলে যে আমাদেরকে যারা বিরোধিতা করতে চান, যারা বলতে চান যে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা ঠিক না, যারা বলতে চান মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করো না, কেউ করছে, এই কথাগুলো বলছেন। আপনাদের নিশ্চয়ই মিডিয়াতে আমরা জানি, মিডিয়াতে এটা প্রচার হয়। তো এই পরিপ্রেক্ষিতে আসলে আমাদের মস্তক যে তুলতে দেওয়া অনন্ত আকাশ, যে দৃঢ়তার সঙ্গে যে আমরা মস্তক তুলবই, বাঙালির যে সুসংহত সম্প্রীতিময় যে সংস্কৃতি, এটি নিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়বে। এই মঙ্গল শোভাযাত্রার প্রসঙ্গ ধরে আমি শফি মণ্ডল আপনার কাছেই আসতে চাই যে এবার কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ বলা যায় যে 30 বছরে পা দিচ্ছে এবারে মঙ্গল শোভাযাত্রা। আপনি হয়তো জানেন এই আয়োজনে এই শুরু থেকে এ পর্যন্ত, স্যার বলছিলেন যে সেই 1989 সাল থেকে শুরু হয়েছে, হয়তো ঢাকাতে শুরু হয়েছে চারুকলাতে, তার আগে অন্যান্য জায়গাতেও হতো। এই যে সেই শুরু থেকে এখন পর্যন্ত, এবং ধীরে ধীরে এটা আরো বৃদ্ধি পাচ্ছে, স্যার বললেন, কি পরিবর্তন দেখছেন আপনি? এখানে বোঝা যাচ্ছে যে সম্প্রীতির বাংলাদেশ 30 বছর না, আরো পিছনে চলে যেতে হবে।
200 বছর আগে এমন একটা সম্প্রীতি চেয়েছিলেন লালন ফকির। 200 বছর আগে বলেছিলেন যে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাই রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। তো ঠিক সেই এমনই একটা উৎসব যেখানে সাম্প্রদায়িকতার চাপ নেই, আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা উৎসব এই পেয়েছি। এবং এখন যেটা পাচ্ছি যে সেটা ভীতিটা অনেক কম। এর আগেও হয়তো আমরা এটা দেখেছি, 30 বছর আগেও দেখেছি, তো ততটা মাখামাখি হয়নি। কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে এটাই বাঙালির উৎসব, পয়লা বৈশাখ বাঙালির উৎসব। তো আপনি একটা গানের উদ্ধৃতি কিন্তু দিচ্ছিলেন, আমরা যতটুকু জানি লালন ফকির, আমরা কি একটু ছোট্ট করে শুনে আসতে পারি, যদি আপনি অনুমতি দেন, ছোট্ট করে একটু শুনে আসতে পারি। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। শোনা এলো ভেরো বুলি নেবেন নায়ার কান্ধের ঝুলি, ইতর যাত্রা পবডি দূরে ঠেলে নাহি দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। অসাধারণ। সেই 200 বছর আগে এই মহাজনদের চাওয়া ছিল যে এমনই একটা দেশ হোক। তখন তো বাংলাদেশও ছিল না, তখন পাকিস্তানও ছিল না। তো এমনই একটা দেশ আমরা চাইছি যে সেটা হবে বাংলা, এবং আমরা হব বাঙালি, আর আমাদের উৎসব হবে পহেলা বৈশাখ। যে সর্বজনীনতার কথা বলেছিল স্যার, যে আসলে কি আমরা সেখানে পৌঁছতে পেরেছি? আমাদের আসলে পৌঁছানোর তো খানিকটা বিভেদ তো দেখছি চারিদিকে, বিশেষ করে পহেলা বৈশাখ কার কতটুকু। আমরা আজকে শুনেছি যে এখানে অংশগ্রহণ করা না করা নিয়ে একটা মন্তব্য এসেছে, সেটাই আমি বলছিলাম। এটা তো মিডিয়াতে প্রচার হয়েছে, এর আগেও প্রচার হচ্ছে, এবং চারিদিকে আপনি আমাদের ইন্টারনেটে যদি নানা জনের ক্লিপিং আমরা দেখি, তাহলে পহেলা বৈশাখে অংশগ্রহণ করা না করা নিয়ে কত কথা বলা হয়েছে। অথচ দেখুন, এই পহেলা বৈশাখটা কিন্তু শুধু আমাদের দেশের জন্য নয়, বছর একটা ক্যালেন্ডার। আপনি বলছিলেন দিনপঞ্জিকা, চমৎকার। একটা দিনপঞ্জিকা সব জাতির থাকে না, কিছু জাতির থাকে, এবং ওই কিছু জাতির মধ্যে আমরা বাঙালি, আমাদের সেই গর্বটা আছে যে আমাদের একটা এরকম দিনপঞ্জিকা আছে, নিজস্ব। তো নিজস্ব যখন থাকে তখন স্বাভাবিকভাবেই এটা শুরু এবং শেষ হয়। আমাদের ঠিক তেমনি একটা শুরু আছে। পৃথিবীতে বহু দেশ আছে, বহু জাতি আছে, তাদেরও কিন্তু শুরু আছে, শেষ আছে। বহু জাতির আবার নেই, একেবারেই নেই। হ্যাঁ, কিন্তু যাদের আছে তারা কিন্তু এটা পালন করে। ধরুন চায়নাতে ওরা এটাকে বসন্তকালীন উৎসব হিসেবে পালন করে থাকে। চায়নাতে তাদের একটা নাম আছে, নিজস্ব একটা নাম আছে। আমরা মধ্যপ্রাচ্যে দেখি তাদের কিছু মধ্যপ্রাচ্য আছে, ইরানে আছে, এটাকে নওরোজ বলে। আমি আপনাকে বলতে চাই এটা মার্চের 20-21 তারিখের দিকে হয়ে থাকে। কিংবা থাইল্যান্ডে নিজস্ব সংস্কৃতির একদম ধারক বাহক কিন্তু বলা যায়। মানে আমাদের আছে হয়তো ধর্মীয় পঞ্জিকা, আমরা সবাই একটা ধর্মীয় পঞ্জিকা তো একটা অন্য আছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইরানের আছে নওরোজ নামে, তারা কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতিটা সেখানে সংক্রান্ত বলে। থাইল্যান্ডের যে থাইল্যান্ড, তাদেরকে সংক্রান্ত বলে। এটা হচ্ছে থাইল্যান্ডে তাদের নিজস্ব ক্যালেন্ডার। এমনকি আমাদের পার্শ্ববর্তী আসাম, তাদেরকে বলছে কি রাংলি বিহু। রাংলি বিহু হচ্ছে ওদের নিজস্ব যে দিনপঞ্জিকা, সেটা শিখেরা নিজেরা পালন করে। তাদের এটা ধর্মীয়র বাইরেও নিজস্ব একটা জাতিগত দিক থেকে ওরা নাম দিয়েছে এটা বৈশাখী। কিংবা আলুদ অভুদ্দুত, এটি হচ্ছে শ্রীলঙ্কান। আলুদ অভুদ্দুত এটি হচ্ছে শ্রীলঙ্কান। তারা কিন্তু অনেক ধর্মের মানুষ, বহু ধর্মের মানুষ আছে, তারা কিন্তু গ্রেগরিয়ান বা ইংরেজি যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার পালন করে, কিন্তু সেটা পহেলা
জানুয়ারি, এটা সবাই সারা ওয়ার্ল্ডেই পালিত হয়, কিন্তু তারা নিজেদেরও পালন করে। একই সাথে মিয়ানমার, সেটা হচ্ছে থিনজান, থিনজান হচ্ছে মিয়ানমার, তাদের ক্যালেন্ডার আছে। এমনকি চাউন চমান থিমে, এটি হচ্ছে কম্বোডিয়া, মানে এক এক নামে এক এক জায়গা। কম্বোডিয়া তাদের যে দিনপঞ্জিকা, অর্থাৎ আমি বলতে চাই যে সারা পৃথিবীব্যাপী এই দিনপঞ্জিকাটি রয়েছে। ফলে আমাদের পহেলা বৈশাখ নিজস্ব দিনপঞ্জিকা, এখানে ধর্ম, বর্ণ, গোত্র ভেদাভেদ টানাটা যারা টানেন তারা আসলে আমাদের মধ্যে বিভেদটা জিয়ে রাখতে চান, তারা বাঙালিত্ব চান না, তারা আমাদের ঐক্য চান না, অগ্রগতি চান না, স্বদেশ এগিয়ে যাক, সেক্ষেত্রে তারা কাঁটা হয়ে দাঁড়াতে চান। আমরা আজকের পয়লা বৈশাখের যেটা আসলে বর্ষবরণে, তবে তার আগে আজকে একটা কিন্তু উৎসব হচ্ছে চৈত্র সংক্রান্তির একটা, যেটা আপনি বলছিলেন যে প্রত্যেক জায়গাতেই আছে এবং এক এক নামে আছে। চৈত্র সংক্রান্তির আজকে দিন, তো পয়লা বৈশাখের আগের দিন এখনো মানে এই আজকের দিনেও কিন্তু এখন বেশ উদযাপন একটা বেশ বড় পরিসরে আমাদের একটা সময় তো চৈত্র সংক্রান্তি বাঙালির যে উৎসব, বাঙালি উৎসবটা কিন্তু আমরা পয়লা বৈশাখটাকে এখন পালন করি, কিন্তু আপনি একটু অতীতে গেলে দেখবেন আমাদের সংক্রান্তির উৎসবটা খুব গুরুত্বপূর্ণ উৎসব ছিল। যেমন পৌষ সংক্রান্তি, মাঘ সংক্রান্তি, এই সংক্রান্তি উৎসবের সাথে সাথে মেলা হতো। চৈত্র সংক্রান্তি নিয়ে তো আমাদের পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসব হয়, যেটা পুরনো ঢাকায় হয়। আমাদের এই যে চৈত্র সংক্রান্তিতে তো দীর্ঘব্যাপী একটা মেলা হতো, এবং এইটির সাথে মেলার সাথে কিন্তু গ্রামীণ অর্থনীতি সম্পৃক্ত। মানুষ অপেক্ষা করে থাকতো যে একটা মেলা হবে, এই মেলাতে যে মৃৎশিল্পী তিনি দীর্ঘদিন ধরে মৃৎশিল্প তৈরি করছেন, বাঁশ শিল্পী যিনি তিনি হয়তো কুটির শিল্পগুলো তৈরি করছেন, তৈরি করে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা প্রণোদনা আসতো, একটা গতি সঞ্চারিত হতো। ফলে আমরা যেটা বলবো, এই যে একসাথে মানুষ যে যার মতো জিনিসপত্র নিয়ে আসতো, মানুষ কিনতো, এমনকি খাদ্যর ক্ষেত্রে শুকনো মিষ্টিগুলো খুব হতো, বাতাসাতে এখন প্রায় আমরা ভুলেই গেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ওই যে সাঁচের হাতি, ঘোড়া, এগুলো বিক্রি হতো, মানে চিনি দিয়ে বা গুড় দিয়ে বানাতো, গুড় দিয়ে বানাতো। হ্যাঁ, প্রথমে গুড় দিয়ে, পরে আস্তে আস্তে চিনি চলে এলো। অসাধারণ এই জিনিসগুলো আসলে গ্রামীণ অর্থনীতির সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের মেয়েদের সম্পৃক্ততা, আমরা যে এই যে এগিয়ে আসছি, এগিয়ে আসার পেছনে যে মেয়েদের একদম একটা বড় অংশগ্রহণ আছে, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির দিকে তাকালে বোঝা যায়। তারা সামনে হয়তো পুরুষটি বাজারে নিয়ে এসেছে, পুরোটাই নারী। এমনকি আমাদের এই যে গ্রামীণ মৃৎশিল্পের ঘরে ঘরে গেলে দেখা যাবে পালদের ওখানে যে ওখানে সবাই নারীরা কাজ করছে। আমরা চৈত্র সংক্রান্তি নিয়ে কথা বলছিলাম যে বৈশাখটা যেমন খুব উদযাপন হচ্ছে, চৈত্র সংক্রান্তিও এখন উদযাপন হচ্ছে, তবে এটা কি ভবিষ্যতে, যেরকমটা বলছিলাম যে আগে হতো, ভবিষ্যতে কি আমরা এটা আরো বড় পরিসরে দেখব? অন্যান্য মাসের যে সংক্রান্তিটা আছে তার থেকে চৈত্র সংক্রান্তির একটু ভিন্ন। মানে কি, একটা চৈত্র মাস থাকতেই বৈশাখের আমেজ শুরু হয়ে যায়, বাতাসগুলো মাতাল হয়ে যায়, নদী মাতাল হয়ে যায়, মানুষ ওই তালে তালে চলতে চায়। একবারে ছন্দপতন হচ্ছে, কিন্তু ছন্দের মধ্যেই মানুষ থাকতে চায়। এই যে এখনের যে বাতাস, এই বাতাসই বলে দেয় যে আগামীকাল বৈশাখ, আগামী দুদিন পর বৈশাখ, মানে বসন্তের সেই মাতাল হাওয়া শেষ হয়ে এখন বৈশাখের। আমি একটা গান শুনুন। মাতাল হাওয়ায় ডাকে দিয়ে যাই, বৈশাখ এলো রে, সেই হাওয়াতে দাউড়িয়ে, সেই হাওয়াতে দাউড়িয়ে মনের ধুলা রে, মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই, বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে। বসন্ত শেষে এখন বৈশাখ যে আসছে, এটা এখনকার, কিন্তু অন্যান্য সংক্রান্তিতে এই আভাসটা পারে, এটা দুইটি সংমিশ্রণ হয়ে যায়, চৈত্র এবং বৈশাখ, মানে বছরের শেষ এবং শুরু একসাথে, দুইটি উৎসব একসাথে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, নিচে একটি ছোট্ট বিরতি। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আবার আইলো রে।
বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলায় নতুন বছরে। আমাদের সাথে আছেন শফি মণ্ডল এবং ডক্টর সৌমিত্র শেখর। আর আমরা বিরতির আগে শুনছিলাম শফি মণ্ডলের গান, তবে আমরা আবারও গানে ফেরত আসবো। তবে তার আগে ছোট একটা প্রশ্ন আছে ডক্টর সৌমিত্র শেখর আপনার কাছে, যে বর্ষবরণের এই উৎসবটাতে আমরা কেন শুধুমাত্র সাদা লাল ব্যবহার করি? মানে এটা বেশি ব্যবহার হয়, এখন হয়তো অনেক কালার, অনেক রং এসেছে, কিন্তু সাদা লালটাকে কেন? আপনি নিজেও পরে এসেছেন একটা লাল রঙের পাঞ্জাবি, কেন আমরা এটা ব্যবহার করি? আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে পহেলা বৈশাখে রবীন্দ্রনাথের যে গানটি, এটা প্রায় আমাদের উৎসবের প্রথম গান হিসেবে, বা যেটাকে ইংরেজিতে বলবো যে থিম সঙ্গে পরিণত হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে অগ্নি স্নানে শুচি হোক ধরা, এবং গ্রীষ্মের যে দাবদাহ, প্রথম সূর্য, এই প্রথম সূর্যের মধ্য দিয়ে সমস্ত কিছুকে ম্লান করে দিয়ে, সমস্ত জীর্ণটাকে ধ্বংস করে দিয়ে নতুন করে উত্থানের জন্যে এই লালটিকে নিয়ে আসা হয়। মানে সূর্যের যে একটা রূপ, গণগণে রূপটি, সেটি নিয়ে আসা হয় এবং সাদা করে দেওয়া হয় এই কারণে যে সেখানে কোনো রকমের কালিমা থাকবে না, কোনো রকমের অপবিত্রতা থাকবে না। আপনি দেখবেন সাদা হচ্ছে পরিচ্ছন্নতার প্রতীক, সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, মন প্রফুল্ল হবার প্রতীক। এই যে সাদা এবং লাল, এই লালটি হচ্ছে যে আপনি সমস্ত কিছুকে, যত রকমের এই যে জরা, যত গ্লানি, সমস্ত কিছুকে ধ্বংস করে পুড়িয়ে দিয়ে আমাদের নূতন করে সূচনা হবে। এই কারণে আমরা পহেলা বৈশাখে লাল এবং সাদা এই দুটো রংটাকেই মনে করি যে প্রধান রং। এর বাইরে তো আছেই, কিন্তু অন্য থাকে, যেমন কিছুদিন আগেই তো, আজকেই তো আমরা ধরতে পারি, আজকেও হলুদটা ছিল। অর্থাৎ হলুদের মধ্য থেকে আপনি দেখবেন রবীন্দ্রনাথ, তো বারবার শুধু রবীন্দ্রনাথের কথা বলতে হয়, কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে যে রঙের ব্যবহার। আমাদের যে ঋতু বৈচিত্র্য, এই ঋতু বৈচিত্র্যের মধ্যে রঙের একটা দারুণ খেলা আছে। এই খেলাটা হলো যে হলুদ দেখলেন তো, হলুদের পরে হচ্ছে এইটা, এবং এরপরে হচ্ছে বর্ষা, নীল হচ্ছে গাঢ় নীল, যেটাকে বলা হচ্ছে যে ঘন শ্যাম, ঘন মেঘের, একদম মেঘের। এরপরে যেটা হচ্ছে নীল, কিন্তু আকাশী নীল, স্নিগ্ধতার নীল, পবিত্রতার নীল, প্রাণের নীল। নীল কিন্তু কখনো কখনো যখন গাঢ় হয় তখন সেটা দুঃখেরও হয়, মৃত্যুরও হয়, কিন্তু সেটি যখন আর একটু হালকা হয়ে যায় তখন হচ্ছে জীবনের হয়, সেটি হচ্ছে আবেদনের হয়। অর্থাৎ রঙের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ এবং ঋতুভিত্তিক। এখন আমরা সেটা কিন্তু দেখছি, শরতে এক ধরনের স্নিগ্ধতা, আমরা একটা গোলাপি কালার কিংবা সাদা লালটা তখনও হয় শারদীয় উৎসবে। আবার এরপরে যখন আমরা হেমন্তর যখন সময় আসছে, তখন আমরা নবান্ন উৎসবে দেখছি সবুজের ব্যবহার, আবার কিছুটা হলুদের ছটা। এই যে ঋতুভিত্তিক, এবং এটা আপনার এটা মনের মধ্যে কিন্তু গেঁথে যায় না, শুধু পরিবর্তনটা নিয়ে আসে। আমরা যখন শুধু নিজে পড়বো সেটা তো আছেই, আপনি পড়বেন, আপনারটা তো আমি দেখছি প্রথমে, আমারটা তো আমি দেখতে পাবো না। ঠিক ওই যে পারস্পরিক মনটাকে প্রফুল্ল করে দেয়া না, সেটি হচ্ছে আরেকটি বড় ব্যাপার। অনেক সুন্দর একটা আমরা শুনলাম, যেটা কিনা আমার নিজেরও মনে হয় প্রশ্ন ছিল যে আমরা কেন সাদা লালটা ব্যবহার করি খুব। আর আমরা বলছিলাম শফি মণ্ডল, যে আপনার কাছে জানতে চাই যে উৎসব বলছিলেন একটা ঋতুভিত্তিক, রং আসছে, সবকিছুই আসছে পরিবর্তন, এগুলো পালন করতে যে আমরা কি কোনোভাবে আমাদের সংস্কৃতি থেকে একটু বের হয়ে আসছি, কিংবা একটু অন্যদিকে চলে যাওয়ার কোনো প্রবণতা আপনি দেখছেন আমাদের দেশে? আমাদের এই পহেলা বৈশাখ যে উৎসব কথা বলছেন, এক এক সময় এক একটা ধরনের আমাদের ঋতুভিত্তিক পিছনে যাওয়ার তো প্রশ্নই আসে না, বরং যোগ হচ্ছে, অর্থাৎ নতুন নতুন যোগ হচ্ছে। পিছনে তো আর পিছনে ফিরে আর বাঙালি তাকাই না, বাঙালি খুব সাহসী। আর ওই যে সাদা আর লালের কথা হচ্ছিল না, যে সাদার মধ্যে যে কত রং আছে, সাদা যে পড়েছে সে জানে। প্রত্যেকটা রং চেয়ে থাকে সাদা এবং কালো, প্রত্যেকটা রঙই চেয়ে থাকে সাদার সাথে মাখার জন্য, মাখামাখি করার জন্য। আর এই মাখামাখিটাই আমাদের চলছে। আর পিছনে কে কি বললো তাতে বৈশাখের যেমন এসে যায় না, বাঙালিরও তেমন এসে উদযাপনে কোনো ভাটা পড়বে না। হ্যাঁ, বলবে তো, কিছু লেখক কিছু বলে, কি বলে, তারা অনেক কিছুই বলে। এরা সারা জীবন বলছে এবং বলতেই থাকবে, এবং এটা চলতেই থাকবে। আমরা উদযাপনের খবর বলছিলাম, যেহেতু শুরুতে আমরা পাহাড়ে যে বৈশাখী যে উদযাপনটা বর্ষবরণের, সেটা আমরা একটু দেখে আসতে যাই, আমাদের একটি প্রতিবেদন আছে।
পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর 4 দিনব্যাপী বর্ষবরণ উৎসব বৈশাবী। বৈশু, সাংগ্রাই, বিঝু এই তিনে মিলে বৈশাবী। উদযাপনের অংশ হিসাবে মঙ্গল শোভাযাত্রা রাজার মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। বাংলা বর্ষ হিসাবে আজ চৈত্র সংক্রান্তি এবং পাহাড়ি জনগোষ্ঠীর হিসেবে কিন্তু তাদের যে নববর্ষ সেটি শুরু হয়ে গেছে এবং সেই নতুন বছরকে বরণ করতে তারা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা করেছেন। এখান থেকে তারা যিনি প্রত্যাশা করছেন আগামী বছরটি যেন তাদের শান্তিতে কাটে, আগামী বছরে যেন সমৃদ্ধি আসে। বাঙালি পাহাড়ি সবাই মিলে উদযাপন করে থাকি, আমরা যেন সবাই খুশিতে আনন্দে মিলেমিশে থাকতে পারি। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমার পড়াশোনা খুব ভালোভাবে হোক, আমরা সবাই একত্রে ভাবে মজা করি, আনন্দ করি, সবাই পাহাড়ি বাঙালি সবাই একসাথে। এরপর শুরু হয় বয়োজ্যেষ্ঠ পূজা। এ সময় মৃতদের প্রতি ও জীবিত প্রবীণদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের জন্য প্রার্থনা করা হয়। এ সময় সবাইকে শুভেচ্ছা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। বর্ষবরণ উদযাপন নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি আমাদের কাছে তথ্য নাই, তারপরেও আমরা এই ধরনের নিরাপত্তা ঝুঁকি কথা অ্যাডভান্স চিন্তা করেই আমরা পরিকল্পনা গ্রহণ করে থাকি। শুধু এককভাবে আমরা একটি জাতি বা গোষ্ঠী শান্তি হলে হবে না, সমগ্র বিশ্বের মানুষকেই শান্তি হতে হবে। উৎসব যার যার, উৎসবের আনন্দ ভাগীদার আমরা সবাই। এর আগে ভোরে বৌদ্ধ ভান্তেদের পাতে নিরামিষ খাবার তুলে দেন নারীরা। এই উৎসব চলবে 16 এপ্রিল পর্যন্ত। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান। দর্শক, আমরা এবার সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী শেখ জায়েদের কাছে। তিনি কিন্তু বৈশাখীর খবর সংগ্রহে সরাসরি রয়েছেন, আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন বান্দরবান থেকে। জায়েদ, আজকে তো আপনি যেরকম দেখাচ্ছিলেন, আজকে যে সর্বজনীন র্যালি হয়েছে, বয়োজ্যেষ্ঠ পূজা হয়েছে, প্রস্তুতিটা কেমন চলছে? কালকে কি কি কর্মসূচি রয়েছে? সূর্য উঠলেই বাঙালির নতুন বছর শুরু হবে। পাহাড়ি জনগোষ্ঠীর অনুষ্ঠানমালা যেমনটি রিপোর্টে দেখছিলেন, বাঙালি যারা রয়েছেন এবং পাহাড়ি সবাই কিন্তু পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন এবং তারপর যে আমরা যে পান্তা ইলিশ বা মাছে ভাতে বাঙালি যেটি বলি, সেটির আয়োজন কিন্তু এখানে চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে পান্তা ভাতের আয়োজন, অর্থাৎ ভাত রান্না করা হয়েছে, মাছ ভেজে রাখা হয়েছে, এখনো রান্না বান্না চলছে এবং এই আয়োজনটি কিন্তু কালকে সকাল 8টায় যে রেলিটি শুরু হওয়ার কথা মঙ্গল শোভাযাত্রা, সেইটিকে কেন্দ্র করে ঠিক এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন যে এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে এখনো। এগুলো সব হচ্ছে কালকের জন্য আয়োজন। এবং আমি কথা বলছিলাম, এখানকার পৌর মেয়র আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো নিশ্চয়। তিনি যেমনটি বলছিলেন, কালকের আয়োজনেও আজকের মতোই কিন্তু পাহাড়ি বাঙালি সবাই অংশগ্রহণ করবেন। তাদের একটি স্লোগান আছে যেটি হচ্ছে সম্প্রীতির বান্দরবন। সেটি কিন্তু তারা তাদের এই বর্ষবরণের বিভিন্ন আয়োজনে কিন্তু তারা আমাদেরকে দেখিয়েছেন তাদের আয়োজনের মাধ্যমে। এখানে দেখবেন যে বড় বড় পাতিল কিন্তু ভরে রাখা হয়েছে ভাত রান্না করে, যেগুলোতে পানি দিয়ে রাখা হবে, অর্থাৎ কালকে এগুলো পান্তা ভাত হয়ে যাবে। তো এরকম আয়োজন, রাতভর তারা হচ্ছে এই প্রস্তুতিগুলো নিচ্ছেন কালকে বাংলা বর্ষকে বরণ করার জন্য। আমরা একটু পৌর মেয়র যিনি রয়েছেন এখানে, মোহাম্মদ ইসলাম বেবি, তিনি আছেন, তিনি এটি তদারকি করছেন এবং আমরা বান্দরবান শহরে বিভিন্ন জায়গায় লাইটিং দেখতে পেয়েছি নববর্ষ উপলক্ষে। একটু কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আগাম শুভ নববর্ষ জানাচ্ছি। আপনাদের এখানে তো উৎসব শুরু হয়ে গেছে, এরই মধ্যে প্রস্তুতি আর কি কি আছে আপনাদের? কালকে কি কি করবেন আপনারা? চ্যানেল 24-কে আমি স্বাগত জানাচ্ছি, নিউজ 24-কে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। তদুপরি বান্দরবান সহ বাংলাদেশের সকল নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পান্তালিশ এটা প্রতি বছরের নিয়েই মাননীয় মন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে বান্দরবান সম্প্রীতির বান্দরবান হিসেবে খ্যাত। আমরা এখানে পান্তা ভাতের ব্যবস্থা আছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন ওই মঙ্গল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল 3টায় বড়ি খেলা এবং ধর্মীয়ভাবে যে বৌদ্ধ স্নান একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে। এটা 3:30 থেকে আরম্ভ হবে। এটা একেবারে পূর্ণাঙ্গ সারাদিন ব্যাপী বান্দরবনে উদযাপিত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বান্দরবনকে আমরা সুন্দর একটি পর্যায়ে এগিয়ে নিতে চাই। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পেয়েছিলাম পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, তিনি যেমনটি জানাচ্ছিলেন কালকের যে কর্মসূচি সকাল 8টায় মঙ্গল শোভাযাত্রা রয়েছে, যেখানে পাহাড়ি বাঙালি সবাই অংশগ্রহণ করার কথা রয়েছে। তারপর বিকেলে যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে বুদ্ধ স্নান, তার আগে হচ্ছে একটি র্যালি, আবার এখানে বান্দরবান শহর প্রদক্ষিণ করবে। তো এই কর্মসূচিগুলো কালকে রয়েছে এবং রাতে রয়েছে পিঠা বানানোর উৎসব। তো সেই উৎসবগুলো দেখানোর চেষ্টা করব, সেই আমন্ত্রণ জানিয়ে রাখছি দর্শকদেরকে। আর নাজিবা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আপনাদেরকেও আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি বাংলা নববর্ষের। হ্যাঁ জায়েদ, আপনাকেও আগাম নববর্ষের শুভেচ্ছা আর সম্প্রীতির একটা কথা আমরা শুনছিলাম। সুফিনুল, আপনার কাছ থেকে একটা গান শুনে আমরা একটা বিরতিতে যেতে চাই। এই সম্প্রীতির কথা শাহ আব্দুল করিমও বলেছেন, সেখানে পাহাড়ি বাঙালি সবাই কিন্তু একসাথে এই নববর্ষ একসাথেই করেছে, উদযাপনটা করবে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই যে সম্প্রীতির কথা, যে পান্তা ভাত, ইলিশ, এটাও আমাদের সম্প্রীতির কথা বলে। যেমন এখন পান্তা ভাত যেমন রান্না করে পানি ঢেলে রাখা হচ্ছে, সকালে খাওয়া হবে, এটা কিন্তু আগে ছিল না। আগে কি ছিল? আগে ফ্রিজও ছিল না। আমার এই পান্তা ভাত সকালে খাইলে ঢাকায় বসে আর কিছু হোক না হোক মায়ের কথা মনে হবে সবার, যারা আমাদের মতো মানুষ, যে আমরা সেই সময় ফ্রিজ ছিল না, ভাতটা উঠিয়ে রাখা, রাত্রেই মা পানি দিয়ে রাখতো, সকালবেলায় আমরা পেঁয়াজ কাঁচামরিচ বা একটা পুরনো তরকারি দিয়ে সকালে খেতাম। তো এইটা মনে করিয়ে দেয়। আর মা তো একেবারে অসাম্প্রদায়িক শব্দ, মা তো সবারই, হিন্দু হোক, অসাম্প্রদায়িক একটা শব্দ। এখানে কোনো ধর্মীয় মানে চাপও নেই মা বলতে, সবার মাই তাই করতো। এখন এসে আমরা বৈশাখ উদযাপন করছি, আমরা দেশকে ভালোবাসছি, আমরা যার যার মায়ের কথাও পিছনে ফিরে মনে করছি, একসাথে সব কাজগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা আবার আলোচনায় ফিরবো, তবে যেরকমটা বলছিলাম যে আপনার গান হয়তো আমরা পরে আরো পুরোটা শুনবো, তবে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক সাথেই থাকুন, ফিরছে একটা ছোট বিরতির পর। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। আবারও স্বাগত নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলায় নতুন বছরে। আমরা গানের রেশ নিয়ে গিয়েছিলাম বিরতিতে, বিরতির পরে এসে আবার আপনারা একটা গান শুনতে চাই। এই বৈশাখের সময় আমাদের আঞ্চলিকতার একটা কথা বলি, সে অঞ্চলে যখন আমগুলো গুটি গুটি হতো, তখন ওই সময় আমাদের অঞ্চলের একটা গান আছে, আম গাছে ঢালা মারে কি ডারে ও তোর বাপের গাছ নাকি, বাপ জন্মে খাইছস নিজাম খাওয়াই দিবানি, এরকম গান হতো। যে যেমন গাছের সাথে টিন বেঁধে ঢং ঢং করে নাড়ে, বাদুর তাড়ায়, এরকম গান দিয়ে মানুষ তাড়ানো। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম, জারি গান ঘাটু গান আনন্দের তুফান, মিলাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন যদি শাহ আব্দুল করিম সাহেব বেঁচে থাকতেন তা আমরা যে বলতাম যে আমরা আগের মতো এখন সুন্দর দিন কাটাচ্ছি, এখন কাটাচ্ছি, এখন ওই অবস্থায় আছি, ভালো লাগছে এখন কাটাতে। আমরা বিরতির আগে আমাদের সহকর্মীর যে প্রতিবেদনটি দেখছিলাম এবং সে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে কিন্তু বলছিল যে ইলিশ ভাজা হচ্ছে, পান্তা ভাত যেটা নিয়ে আপনি কথা বলছিলেন। ইলিশের প্রসঙ্গ যদি আপনার কাছে জানতে চাই স্যার, যে ইলিশের উপস্থিতি কেন থাকতেই হবে বৈশাখের প্রথম দিনে? দেখুন, আমাদের তো সংস্কৃতি হচ্ছে বিবর্তনশীলতার মধ্যে দিয়ে আছে। তো আমাদের এখন পান্তা আর ইলিশ কেন যেন একটির সাথে আর একটি সম্পৃক্ত হয়ে গেছে। অথচ পহেলা বৈশাখের সংস্কৃতি কিন্তু পান্তা নয়। আপনি গ্রামে সাধারণ মানুষকে, এখন তো টেলিফোন হয়ে গেছে, মোবাইল ফোন, জিজ্ঞাসা করবেন কালকে, তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি ভাই পান্তা খাচ্ছ আজকে, সে বলবেন না আমি পান্তা খাচ্ছি না। মানে বছরের প্রথম দিনটা সে পান্তা খাবে না, গ্রামের মানুষ পান্তা খাবে না। কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে যে বিশ্বাস হচ্ছে এটা আমাদের বিশ্বাস না। এই যে আপনি বছরের শুরুর দিনে ভালো কিছু, হ্যাঁ, এই যে আপনি যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের কথা বললেন, আমি যে বিদেশিদের কথা বললাম, সবার কথাই হলো একটা মানুষ তো বিশ্বাসে চলে। বিশ্বাসে হচ্ছে যে আমাদের বছরের প্রথম দিন আমরা যদি ভালো খাই, ভালো পড়ি, সুন্দর কথা বলি, পরিবেশের অন্যদের সাথে বন্ধুত্ব করি, ঠিক রাখি, তাহলে সারা বছর আমাদের এটি যাবে। এবং পান্তা ভাত আমাদের বহু আগে থেকে এটি ছিল দারিদ্র্যের প্রতীক। সাধারণ মানুষেরা খুব কষ্ট করে সারাদিন, যেমন বলছিলেন যেটা বলছিলেন, রেখে পরের দিন সকালবেলায় খেয়ে তারপরে যেতেন। হ্যাঁ, কারণ আমাদের এই যে আমাদের এখন নাস্তা বলি, জলখাবার বলি, ব্রেকফাস্ট বলি, নানা কিছুই বলছি, তো এই পান্তা ভাত দিয়েই হতো। তারপর সাধারণ মানুষ, শ্রমিক যারা বা কৃষক যারা, তারা কিন্তু মাঠে চলে যেতেন আর সারাদিন উদয়াস্তরা কাজ করে রাত্রের বেলায় বা সন্ধ্যাবেলায় তারা ফিরতেন। তো এইটি এখন আমাদের শহরের সংস্কৃতি, কিছুটা কর্পোরেটের পৃষ্ঠপোষকতায় আজকে পান্তা আমাদের আজকে অবশ্যই হয়ে গেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলে রাখি, আমি কিন্তু পয়লা বৈশাখে পান্তা খাই না, কারণ আমি আমার চিরাচরিত যে বৈশিষ্ট্য, ওই দিন একটু ভালো খেতে চাই। গ্রামের মানুষ বিশ্বাস করতো ওই দিন অন্তত গরম ভাত সে খাবে, অন্তত টাটকা ভাত সে খাবে। মানে কোরমা পোলাও হলে খুব ভালো, খিচুড়ি হলে কিছুটা, কিছু না হলে বলা হতো, পুরনো বইপত্রে পাওয়া যায় গরম ভাত, মৌরালা মাছের ঝোল, মানে মৌরালা মাছ আমরা এখন সচরাচর এটা দেখি না, গ্রামে মৌরালা মাছ খুব ছিল। আপনি খুব স্যার, ওই ব্যাপারটা হলো যে এই পান্তা খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছেই। সেটা হলো শুধু, আমি প্রথমে বলেছি যে শুধু বৈশাখের কারণেই না, বৈশাখ শুরু করে আমরা খাই শহুরে মানুষগুলো, আপনি যেটা বলছিলেন যে দারিদ্রতার একটা দিক, সেই তাদেরকেও স্মরণ করা হয় না। স্মরণ আপনি পয়লা বৈশাখেই কেন স্মরণ করবেন? তাদেরকেও স্মরণ করা, সারা বছর করুন না কেন? পয়লা বৈশাখে যখন শুধু এটা তাদেরকে স্মরণ করছেন, আমাদের দেশ কিন্তু আজকে অনেক এগিয়ে গেছে। আজকে আপনাকে বললে আপনার খুব মনে পড়বে, আজকে থেকে 40 বছর আগে একটা মানুষের একটা শার্ট ছিল, এক জোড়া জুতো ছিল, সারা জীবনে সে দুটো শার্ট কিনতে পারেনি। আজকে মানুষ 100 টাকা দিয়ে শার্ট কিনতে পারে। অর্থাৎ আমাদের কিন্তু সামাজিক উন্নয়ন ঘটেছে, আর্থিক অবস্থা ঘটেছে। আজকে বিদেশিরা আমাদের বলবে আজকে থেকে আরো 10 বছর 20 বছর পরে যে তোমরা গরিব ছেলে, তোমাদের কালচার হচ্ছে, তোমাদের সংস্কৃতি হচ্ছে পান্তা সংস্কৃতি, তোমাদের অত উঁচু করেছে আমরা। আসলে তারা করেনি, আমাদের যূথবদ্ধতায় আমরা আমাদের শ্রম দিয়ে, আমাদের শক্তি দিয়ে আমরা করেছি। এই যে পান্তাতে আমাদের ফিরে যাওয়া, ওদেরও একসময় পান্তা ছিল, ওরা একসময় কৃতদাস ছিল, ওরাও কিন্তু, আমেরিকাও কিন্তু কৃতদাসের দেশ, ওরা কিন্তু কৃতদাস থেকে এই পর্যন্ত এসেছে। ফলে দারিদ্র সবারই জীবনেই থাকে, ওটাকে স্মরণ করতেই পারে,
ওটাকে স্মরণ করতে হয় না। মনে রাখা উচিত মানুষকে আমরা অবশ্যই অবশ্য মনে রাখা উচিত। পয়লা বৈশাখে শুধু আমরা এটা মনে করব তা নয়, আপনি অন্যদিন পান্তা খান, জি, সারা বছর পান্তা গ্রামীণ খান। ঐতিহ্যটাকে তো আমরা গ্রামীণ ঐতিহ্য হচ্ছে আমাদের সূচকর্ম, সুন্দর করে আমাদের ই মূল করা, একদম আমাদের যে ঘর জায়গাটা। পরিষ্কার করা, এটি হচ্ছে গ্রামীণ ঐতিহ্য। অর্থাৎ ভালো জিনিসকে যেন আমরা স্মরণ করি। আর ইলিশ মাছের কথা বলছিলেন, ইলিশ মাছের সাথে কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের কোনো সম্পৃক্ততা অতীতকালে আমরা পাইনি। আমাদের অতীতের যে ইতিহাস আমরা পাই তাতে আমরা দেখি যে এটার সাথে তারা মৌরালা মাছকে যুক্ত করেছে। মাছের উল্লেখ বারবার পাওয়া যাচ্ছে যে মলা মাছকে তারা যুক্ত করেছে। এবং আরেকটি বড় কথা হলো যে ইলিশ মাছ কিন্তু এখন ধরা নিষেধ। এটা কারণটা হচ্ছে যে ইলিশ মাছ গ্রামে একটা জায়গা পর্যন্ত যায়, ইলিশ কিন্তু আপনি উত্তরবঙ্গে পাবেন না। ইলিশ হচ্ছে যেসব জায়গায় নদী আছে এবং নদীর মতো বিশেষ নদী আছে, এই অঞ্চলে ইলিশটা থাকে। এইটি অনেক দূর পর্যন্ত যাওয়া। ইলিশকে যদি আপনি যত্ন না করেন, এই ইলিশ কিন্তু ফেরত আসবে না। এখন হয়েছে যে কারণে নিষিদ্ধ করার না, আগেও ছিল, আপনি জানেন তো, আগেও ছিল। আগে হচ্ছে যে দশমী থেকে, মানে আগে তো খানিকটা হিন্দু সংস্কৃতি বা এগুলোর উপর নিয়ন্ত্রণ হতো। দশমী থেকে সরস্বতী পূজা পর্যন্ত মানুষ ইলিশ মাছ খেত না। যেহেতু খেত না, অতএব মানুষ ধরতো না। যেহেতু খায় না, বিক্রি করবো কার কাছে? অতএব তারা ওই যে খাবে না, একটা সামাজিক নিয়মের মধ্য দিয়ে আটকে দেওয়া হয়েছিল যে দশমীর পরে সরস্বতী পুজোর পর্যন্ত তুমি খেতে পারবে না। সেটা কিনা এখন এসে মানুষের লোভ বলেন, এখন এটা আইন করে দেওয়া হচ্ছে, এখন আইন করে দেওয়া হচ্ছে, বুঝলেন তো। এবং আমার মনে হয় যতটুকু মনে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিরুৎসাহিত করার বিষয়ে একটা কথা বলার পরে এই বিষয় কিন্তু আমরা দেখেছি আসলে কিছুটা হলেও নিরুৎসাহিত হচ্ছে মানুষ, যে কেন পয়লা বৈশাখে ইলিশ খেতে হবে, এটা আমাদের ঐতিহ্য ছিল না, কখনোই ছিল না। এবং এখন তো যেটা আপনি বলছিলেন আইন করে এটা বন্ধই করে দেওয়া হয়েছে, এবং সেটা অবশ্যই আমাদের ভালোর জন্যই, যে একটা টাইমে সময় যে মা মাছ ধরা নিষিদ্ধ করা। গ্রামীণ ঐতিহ্যের কথা বলছিলেন ডক্টর সৌমিত্র সৈকত, আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, বা দেশের মধ্যে ঘুরেছেন, দেশের বাইরে, দেশের মধ্যে অন্যান্য জায়গায় যে গ্রামীণ সংস্কৃতিগুলো, সেই অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু ছোট করে বলেন। আমাদের আঞ্চলিকতার একটা ব্যাপার আছে, যে এক এক অঞ্চলে এক একটা প্রথা কিন্তু কাজ করে। আমাদের মানে উত্তর বাংলার সাথে দক্ষিণ বাংলার যেমন মিল নাই, এরকম চিটাগাঙ্গের সাথে আমাদেরও মিল নাই, কিন্তু আমাদের উদ্দেশ্যের মিল আছে। মতের একটু গরমিল থাকতেই পারে এবং থাকাটা স্বাভাবিক, তবে উদ্দেশ্যের যথেষ্ট মিল আছে। আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশ, আর একটু মতের গরমিল থাকতে পারে। পান্তা ইলিশ যেমন একটু গরমিল ছিল, এখনো আছে, হচ্ছে, হবে, একদিন বাঙালি বুঝবে। তো তার মানে ইলিশ হলো আমাদের জাতীয় মাছ, তো এটার প্রতি ভালোবাসাটা, এর প্রতি একটা ভালোবাসা। না, জাতীয় মাছ তো আমরা সম্প্রতি করেছি। 100 বছর আগে তো জাতীয় মাছ ঘোষিত ছিল না। 100 বছর আগে এত সংস্কৃতিও ছিল না, তাই না? 100 বছরের সংস্কৃতির এত ধারাও ছিল না। ইলিশই খেতে হবে এই জায়গাটাতে কিন্তু ছিল না। 100 বছর আগে এত ধারাও ছিল না। তো দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেই পারে। আগামী দিন পরবর্তী প্রজন্ম যারা আসছে, এটা আরো সংস্কার করবে। আমাদের এটা ফিউশন করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক মেধাবী, কিন্তু তাদেরকে আমাদের বলে দিতে হবে যে আমাদের অতীতেই তোমরা এগিয়ে যাও, এটাকে স্মরণ করো। শুধু মানে অতীতের উপরে ভিত্তি করে তো আমাদের একটা কথাই আছে যে যুবকের ঘাড়ে বৃদ্ধের মাথা স্থাপন করো। অর্থাৎ বৃদ্ধের যে বুদ্ধি, অতীত অভিজ্ঞতা এবং শারীরিক যে সামর্থ্য, এটি যুবকের, তাহলেই আমরা এগোতে পারি। হ্যাঁ, এইটা একটা সম্প্রীতির প্রয়োজন আছে। আমরা সম্প্রীতি নিয়ে একটা গান শুনতে চাই আপনার কাছে এই পর্যায়ে। ধর্মকুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগির, ভেবে বলে লালন ফকির, কে মরে দেখায় দেবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। মানুষ এমনই একটা জীব যে একটা জায়গায় সকল ধর্মও কিন্তু আমরা এক জায়গায় হয়ে যাই।
ভাগবত গীতায় বলছে যে মানুষ অমৃত পুত্র, বাইবেল শরীফে বলছে ঈশ্বরের সন্তান, ত্রিপিটকে বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ, কোরআন শরীফে বলছে আশরাফুল মাখলুকাত। এই মানুষের সমাবেশ। তো আমি সম্প্রতি আমার একটা গান আছে, আমি এটার 2 লাইন আমি আরেকটু বলি। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দরম অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহ আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মন্দির মসজিদে যেতে বলো না আমায়, মন্দির গির্জাতে যেতে বলো না আমায়। অসাধারণ। আমার মনে হয় এই রেশ নিয়েই আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি। তবে আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের যদি আরো অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানবার ছিল, অনেক কিছু শুনবার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের শেষ করতে হচ্ছে। তবে আপনাদের দুজনকেই আজকে আমাদের এই বিশেষ আয়োজনে পেয়ে আমরা আনন্দিত। আর শেষ করব, তবে আপনি শুরুতে বলছিলেন একটা 2 লাইনে আমাদেরকে শুনিয়েছিলেন, মাতাল হাওয়ার সাথে বৈশাখের একটা, এটা এই গানটা দিয়েই আমরা আজকে এই অনুষ্ঠানটা শেষ করতে চাই, পুরোটা শুনতে চাই। মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই, বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে। সেই হাওয়াতে দাউড়িয়ে, সেই হাওয়াতে দাউড়িয়ে মনের ধুলা রে। মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই, বৈশাখ এলো রে। মনকে বলি মনের ক্ষোধা করনি বারণ, বাজায় বাঁশি কোন কিশোরে শোনে না বারণ। সেই পাগলা বাঁশি শুনতে রে মন, পাগলা বাঁশি শুনতে রে মন। মেলায় চলো রে, মাতাল হাওয়ায় ডাক দিয়ে যাই, বৈশাখ এলো রে, 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 বৈশাখ এলো রে।